গুড ইভিনিং বন্ধুরা। আজ 24 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় শামকানু মহন্তের নাম জড়িয়ে পড়ার পর এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকার শামকানু মহন্তকে ব্ল্যাকলিস্ট করেছে। এখন থেকে তিনি অসমে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না। এমনকি সরকার কোনো পুঁজি অথবা বিজ্ঞাপন দেবে না শামকানু মহন্ত অথবা তার সঙ্গে যুক্ত কোনো অনুষ্ঠানে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় ঘোষণা করেছেন। শামকানু মহন্তকে আর্থিক অনুদান না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ জানিয়েছে অসম সরকার। অসম সরকার অবৈধ অনুপ্রবেশ রোধে এক নতুন অভিযান পরিচালনা করে 37 জন বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। গতকাল এই তথ্য প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই পদক্ষেপকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সরকারের কঠোর নীতি হিসাবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে জানান, এই অভিযানটি শ্রীভূমি সেক্টরে পরিচালিত হয় এবং এটি অসমকে অনুপ্রবেশ মুক্ত করার প্রচেষ্টার অংশ। তিনি বলেন, বিদায় অনুপ্রবেশকারীরা, তোমাদের অসমে থাকা শেষ। সমস্ত অবাঞ্ছিত অতিথিদের একই রীতিতে মোকাবিলা করা হবে। অভিযানের সঠিক সময় সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে মুখ্যমন্ত্রী জানান, সরকার নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে 35-40 জন অবৈধ অনুপ্রবেশকারীকে দ্রুত ফেরত পাঠাচ্ছে। কবে থেকে মিলবে নতুন জিএসটি হারের সুবিধা? কবে কমবে প্যাকেটজাত খাবারের দাম? স্পষ্ট করে বলতে পারছে না মোদি সরকার। অথচ গোটা করে জাতির উদ্দেশ্যে ভাষণে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সাশ্রয়ের উৎসব শুরু হয়েছে 22 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ জিএসটির হার কমার ফলে নাগরিকের পয়সা বাঁচবে। কিন্তু সেই উৎসবের আমেজ কবে অনুভব করা যাবে নিশ্চিত করতেই পারছে না কেন্দ্র। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান এক প্রশ্নের উত্তরে বলেন, নতুন দাম নিয়ে পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পুরনো মূল্যের উপর নতুন দামের স্টিকার লাগানো হবে নাকি অন্য কিছু উপায় অবলম্বন করে সংস্থাগুলি সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। খুচরো ফেরত দেওয়ার সমস্যায় সমাধান নিয়েও আলোচনা চলবে। তবে শীঘ্রই নতুন দামে প্যাকেটজাত খাবার মিলবে, যদিও কবে থেকে তা বলা যাচ্ছে না। মন্ত্রী এও জানিয়েছেন, জিএসটির নতুন হার কার্যকর হওয়ায় যাতে সস্তা প্যাকেটজাত খাদ্যবস্তু মিলে, তার জন্য মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন বাজারে সমীক্ষা করা হবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন দুর্গাপূজা, দীপাবলি এবং ছট উৎসবে বিভিন্ন রুটে বেশ কয়েকটি উৎসব বিশেষ ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে। এই ট্রেনগুলি উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভ্রমণ সুবিধা প্রদান করবে। বিশেষ ট্রেনগুলি কাটিহার সোনপুর, দৌরাম মাদেপুরা, মণিহারি আগরতলা ধর্মনগর নিউ তিনসুকিয়া, এসএমবিটি বেঙ্গালুরু, অমৃতসর, নিউ জলপাইগুড়ি, গোমতীনগর, কিষানগঞ্জ, নাহারকাটিয়াগঞ্জ, পাটনা, ডিব্রুগড়, গোরখপুর, শিলচর, নাহারলগুন, কলকাতা এবং গৌহাটির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে। পরিষেবাগুলি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বিজ্ঞপ্তিকৃত সময়সূচি অনুসারে দৈনিক, সাপ্তাহিক এবং ত্রিসাপ্তাহিক ভিত্তিতে চলবে। এক হৃদয় বিদারক ঘটনা। শিলচরে আবার রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। গতকাল বিকেলে তারাপুর সেকেন্ড গেইটের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা। মৃত যুবক সঞ্জয় মাহাতো ছিলেন বিহারের বাসিন্দা। জিআরপি সূত্রে জানা গেছে, সঞ্জয় শহরের তারাপুর এলাকায় তার বোনের বাড়িতে এসেছিলেন। এদিন বিকেলে সেকেন্ড রেলগেটের কাছে মহিষাসনগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। অকাল বন্যায় কাটিগড়ায় হাজার হাজার বিঘা ধান চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে। এতে কৃষক সমাজ ব্যাপক হারে ক্ষতির শিকার হয়েছেন। শুধু পশ্চিম শিলচর নয়, গোটা বরাক উপত্যকার কৃষক সমাজেরই মাথায় হাত। এর মধ্যে কাটিগড়ার ক্ষয়ক্ষতির হার 3 গুণ, কারণ ওই এলাকার 90% মানুষ কৃষি নির্ভর। তাদের সাইল ক্ষেত প্রায় সম্পন্ন। নিচু এলাকায় হাতে গোনা কয়েক কৃষক পুরো দমে ধানের চারা লাগানোর সময় বিধ্বংসী বন্যা আসে। মরশুমের শেষ সময় বন্যা এসে সব ধুয়ে মুছে নিয়ে যায়। ফলে কৃষক সমাজ মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এখন হালি চারা লাগানোর সময় নেই। কৃষকরা সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন।
এদিকে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার কাটিগড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে রাজ্যের কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপিও লিখেছেন। ছট পূজার পরেই বিহারে বিধানসভা নির্বাচন, মাস ঘুরলেই বুটের দামামা বাজতে পারে নির্বাচন কমিশনের। তার আগে দলের কৌশল নিয়ে আলোচনা করতে আজ দিল্লির বদলে পাটনায় বসেছে কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির বৈঠক। মূলত বিহার নির্বাচনে আসন বন্টন, প্রচার কৌশল ছাড়াও ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হয় কংগ্রেস সূত্রের খবর। বৈঠকে যোগ দিতে আজ সকালেই পাটনায় পৌঁছান সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও মল্লিকার্জুন খার্গে সহ শীর্ষ নেতৃত্ব। কয়েকদিন আগেই বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রা করেছেন তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী, ছিলেন জোটসঙ্গী বামেদের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘ সেই যাত্রায় বিহার জুড়ে বিজেপি বিরোধী প্রচার চালানো হলেও আসন রফা নিয়ে জোটসঙ্গীদের মধ্যে কথা হয়নি। অথচ যাত্রা চলাকালীন একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক করেন রাহুল তেজস্বীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাড়ি পরা ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মহারাষ্ট্রের দুম্বিবলিতে কংগ্রেস নেতা প্রকাশ মামা পাগারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। পাল্টা বিজেপি নেতাকর্মীদের আচরণ ঘিরে প্রশ্ন উঠেছে। ৭৩ বছরের ওই কংগ্রেস নেতাকে শাড়ি পরিয়ে প্রকাশ্যে হেনস্থা করল গেরুয়া দলের নেতাকর্মীরা। উল্লাসনগর এলাকায় ঠুটকাটা কংগ্রেস নেতা হিসাবে পরিচিত পাগারে প্রধানমন্ত্রীর শাড়ি পরা ভুয়ো ছবি পোস্ট করে বিজেপির রুষে পড়েন তিনি। গেরুয়া শিবিরের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। প্রতিবাদে নেমে বিজেপি নেতাকর্মীরা ওই প্রবীণ কংগ্রেস নেতাকে গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রকাশ্য রাস্তায় শাড়ি পরিয়ে হেনস্থা করেন। গেরুয়া শিবিরের এই বিক্ষোভের নেতৃত্ব দেন কল্যাণের জেলা সভাপতি নন্দু করব। পাগারের ওই পোস্টের তীব্র নিন্দা করে পরব বলেন, কংগ্রেস আবার এই ধরনের কোনো কাজ করলে বিজেপির তরফে আরও কঠোর জবাব দেওয়া হবে। কয়েকদিন পরই দুর্গাপূজা, কিন্তু তারপরও সেরে উঠল না কালাইন শিলচর সড়ক। রানী সেতু থেকে বালিঘাট পর্যন্ত অংশে কিছুটা গর্ত ভরাট হলেও কালাইন বাজার থেকে বাঙ্গারপাড় অংশের অবস্থা ততৈবচ। NHIDCL-এর নির্লিপ্ত ভূমিকায় পুজোর মরশুমেও জলকাদায় গড়াগড়ি খাবেন ওই রুটে দিয়ে যাতায়াত করা লোকজন। বৃষ্টির মরশুমের শুরু থেকেই বেহাল শিলচর কালাইন রোড। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কালাইন থেকে বাঙ্গারপাড় পর্যন্ত অংশ। এই অংশের অবস্থা আজও ততৈবচ। কালাইন বাজার থেকে প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে রয়েছে সারি সারি জলাশয়। কোনো রাজ্যিক সড়কে এভাবেও যে বিশাল বিশাল গর্ত হতে পারে তা না দেখলে হয়তো কেউই বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। 1-2টা গর্ত নয়, রাস্তা জুড়ে রয়েছে অগণিত গর্ত। আর এইসব গর্ত পেরিয়ে কোনো মতে যানবাহন চলছে পথচারীদের যাতায়াত, কারণ এই রোড ছাড়া আশেপাশের গ্রামগুলোর মানুষের পথ চলার আর কোনো উপায় নেই। এবার ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় স্বস্তি দিয়ে মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিনে গতকাল সভায় তিনি বলেন, এবারের দুর্গাপূজায় 3% ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটি উপহার, যা 1 অক্টোবর 2025 থেকে কার্যকর করা হবে। ডক্টর সাহা আরও বলেন, এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট 125 কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে। আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারি কর্মচারী বান্ধব। আমাদের লক্ষ্য শুধু কর্মচারী নন, সবাইকে সহায়তা করা। এর আগে আমি দায়িত্ব গ্রহণের পরে 29% বৃদ্ধি করা হয়েছিল এবং এবার আমরা অতিরিক্ত 3% ঘোষণা করেছি। এবার শেষ খবর। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো একটি পরিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল বিকেলে পাতারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়াখাল গ্রামে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, বিকেল 4:30টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দা সুজন তাতুয়ারের বসত বাড়ি। মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়, আসবাবপত্র, নথিপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় চাল ডাল পর্যন্ত সব কিছু।
গৃহকর্তা সুজন তাতুয়া জীবিকার তাগিদে বর্তমানে সুদূর বেঙ্গালুরুতে কর্মরত। এদিন বাড়িতে ছিলেন তার স্ত্রী সীতা তাতুয়া এবং 2 সন্তান। তবে ঘটনার সময় সীতা তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাজারিচড়া বাজারে কোনো জরুরি কাজে গিয়েছিলেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।